7 বছর আগে 2018 সালের 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জুড়ে চলেছিল স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন। প্রায় 11 দিন চলা এই আন্দোলনে সড়কে তাৎক্ষণিকভাবে কিছুটা শৃঙ্খলাও ফেরে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে না পারা, বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, সড়ক পরিবহন আইন সংশোধন করা সহ 9 দফা দাবি নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন করে দেশের শিক্ষার্থীরা। কিন্তু এত বড় আন্দোলনের 7 বছর পরেও কি সড়কে শৃঙ্খলা ফিরেছে? গণপরিবহন কি নিয়ম মেনে চলছে? 2024 সালে দেশে 6,927টি সড়ক দুর্ঘটনায় 7,294 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও আহত হয়েছেন 12,019 জন। 2023 সালের তুলনায় গত বছর দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 12%, আহতদের সংখ্যা বেড়েছে 5.36%। দেখুন, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে অনেক ধরনের অবজারভেশন রয়েছে, বাট সেই সময় দেখবেন যে জিনিসটা ছিল, রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা আসলে কি বলেছিল। রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বলেছিল যে রাষ্ট্র সংস্কার চলছে। আমাদের মূল থিম যেটা ছিল যে আমরা ট্রাফিক যেই রেগুলেশন সেটা মেনটেন করাতে চাই, ট্রাফিক রুলসগুলোর বাস্তবায়ন করতে চাই। সেটা যদিও খুব বেশি অর্থে পূরণ হয়নি, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছিল ওই আন্দোলনটার মধ্য দিয়ে। আমার কাছে মনে হয় সড়ক আন্দোলনে সড়কের যে শৃঙ্খলা সেটা আমরা খুব বেশি পাইনি, এখনও আপনি সেটা খুব বেশি দেখতে পারবেন না। এই প্রত্যাশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল তার কিন্তু কিছুই বাস্তবায়িত হয় নাই। সড়ক এখনও অনেকাংশে মারাত্মকভাবে অনিরাপদ। এখনও এই শহরের মানুষ জানে না যে তারা আসলে কোনো স্বাভাবিক মৃত্যু পাবে কিনা। রাজপথে যে শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে কিন্তু তৎকালীন রেজিমের মারাত্মকভাবে দমনপীড়ন হয়েছিল, এবং সেই দমনপীড়নের পরও পাল্টা আঘাত এনে স্টুডেন্টরা আন্দোলন করেছিল। আমরাই সেই স্টুডেন্ট ছিলাম, এবং আমরাই এখন ভার্সিটি আমাদের প্রায় পড়াশোনা অনার্স মাস্টার শেষ হওয়ার পথে, কিন্তু এখনও আমরা যে নিরাপদ সড়কের একটা প্রত্যাশা দেখেছিলাম সেটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক জানান, নিরাপদ সড়ক আন্দোলনের পর নতুন আইন প্রণয়ন হয়েছে, তবে নতুন ও পুরনো আইনের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। গত 1 দশকে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। যেখানে সরকারের গণপরিবহনে নজর দেওয়ার দরকার, সেখানে বৃদ্ধি পাচ্ছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশার মতো ছোট গাড়ি। আমাদের সড়কের অব্যবস্থাপনার জন্য প্রধান কারণ, বহু ঘনত্বের এই দেশে ছোট যানবাহনকে আমরা প্রাধিকার দিচ্ছি। ইতিমধ্যে আমরা যদি দেখি 2015 সালে বাংলাদেশে মোটরসাইকেল ছিল মাত্র 15 লাখ, 2025 সালে 60 লাখের বেশি। 2015 সালে ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা ছিল না বললেই চলে, কিন্তু 2025 সালের বাস্তবতায় এখন 60 লাখের বেশি ইজি বাইকও চলছে। অথচ আমাদের এখানে বহু ঘনত্বের এই দেশে গণপরিবহনকে প্রাধিকার দেওয়ার কথা, মেট্রোর মতো যানবাহনগুলো বাড়ানোর কথা, অর্থাৎ বেশি যাত্রী বহনে সক্ষম যানবাহনগুলোকে প্রাধিকার দেবার কথা। তার পরিবর্তে যখন যানবাহনের সংখ্যা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এটা একটি কারিগরি বিষয়, এখানে কারিগরি পন্থায় এটা সমাধান করা দরকার। আসলে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা সহ সড়ক পরিবহন মন্ত্রণালয় আমলাতান্ত্রিক নির্ভরতার কারণে মূলত এখানে সড়কের সুশাসন প্রতিষ্ঠা এখন সুদূর পরাহত। নিরাপদ সড়ক চাই সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন, রাজনৈতিক দল, গণপরিবহন মালিক ও জনগণের যৌথ উদ্যোগে সড়ক নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব। ক্যান্টনমেন্টগুলোর দিকে তাকান, সেখানে কি হাজার হাজার পুলিশ আছে না আর্মি আছে, কিন্তু তারা আইনটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছে আপনার কেউ লাগে না, মনিটরিং আছে, তাদের সমস্ত কিছু আছে। সেখানে ঢোকার পর এই গাড়িগুলো কতটা নিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে বাইরে হয় না কেন? শিক্ষার্থীরা বাইরে হয় না কেন সেটাও দেখাইছে, হতে পারে সেটাও দেখাইছে। পরিবহন মাফিয়ারা যতই আইন হোক, যতই বিধিমালা হোক, যদি পলিটিক্যাল উইল না থাকে, রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, কখনোই কোনো কিছু শৃঙ্খলায় ফিরবে না। আমরা সাধারণ মানুষ যারা পথচারী, যারা যাত্রী, তারাই তো আমরা এখন পর্যন্ত অভ্যস্ত হতে পারি নাই যে সভ্যতা কি অসভ্যতাটা কি। সমস্ত কিছু মিলিয়ে জনগণের পক্ষ থেকেও কোনো সহযোগিতা নেই, রাজনৈতিক সদিচ্ছা যেমন নাই, পরিবহন মাফিয়াদের যেমন বেনিয়াবৃত্তির একটা মনোভাব এবং এটাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের যেমন মনোভাব, তেমন সাধারণ জনগণগুলো সচেতন না। Bring the treat and split it up. It's way fun, fast and smart.
Sign up for PathaPay. PathaPay, your universe, your way. আন্দোলনে 7 বছর কেটে গেলেও এখনও ঢাকার রাস্তায় দেখা যায় কোনো নিয়ম আইনের তোয়াক্কা করছে না গণপরিবহন। যেখানে সেখানে যাত্রী ওঠানামা সহ যত্রতত্র পার্কিং করে আছে ব্যক্তিগত গাড়ি ও মোটরযান। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর হাদিউজ্জামান বলেন, নিরাপদ সড়ক সম্ভব তা দেখিয়েছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং বিজ্ঞানভিত্তিক কার্যকলাপ। 2018-তে যে একটা বড় রাষ্ট্রের মধ্যে একটা আমরা ঝাঁকুনি দেখেছিলাম যে দাবির প্রেক্ষিতে, সেই ঝাঁকুনি কিন্তু দেখিয়ে দিয়েছিল যে আসলে নিরাপদ সড়ক করা সম্ভব। অন্ততপক্ষে আমি বলবো 11 দিন কিন্তু সড়কে আমরা দেখেছি যে অনেকটাই শৃঙ্খলা কিন্তু ফিরে এসেছিল। যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের থেকে যে আমরা কমিটমেন্ট শুনেছিলাম সেটাও কিন্তু আমাদের প্রত্যাশা জাগিয়েছিল। কিন্তু আমি বলবো যে আমরা এখন 2025-এ দাঁড়িয়ে এই যে প্রত্যাশা এবং বাস্তবতা, এটার মধ্যে আসলে আমি বলবো বিস্তর ফারাক। নিরাপদ সড়কের জন্য যে কমিটমেন্ট করা হয়েছিল সেটা আসলে কেতাবি কথাবার্তা, এখানে অ্যাকশন বেস কিছু হয়নি। যে দেশের সড়কে বিজ্ঞান ভিত্তিক যানবাহন চলে না, আপনার বিশেষ করে অবৈধ যানবাহনের সংখ্যা বৈধ যানবাহনের চেয়ে বেশি, যেখানে চালকের মধ্যে দক্ষতা অভিজ্ঞতার ব্যাপক ঘাটতি, এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো মূলত আপনার দক্ষতার সনদ দিচ্ছে বা ফিটনেসের সনদ দিচ্ছে, সেখানেও আমরা দেখছি যে বিজ্ঞানের আসলে সেখানে অনুপস্থিতি একটা আছে। সেখানে বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্স ড্রিভেন কিন্তু আমরা দেখছি না, অনেকটা চোখে দেখে আমরা ফিটনেস সনদটা দিয়ে ফেলছি। সেখানে সড়কে বিশৃঙ্খলা ফেরার কোনো কারণ কিন্তু আমি খুঁজে পাই না। যেহেতু সড়কে আসলে বিশৃঙ্খলা দূর হয়নি, সেক্ষেত্রে আসলে দুর্ঘটনার যে কথাটা আমরা বলছি সেটাও যে কমবে না, এটা কিন্তু স্বাভাবিক। এটার জন্য আসলে বড় একটা কমিটমেন্ট দরকার, রাষ্ট্রের কমিটমেন্ট দরকার। এই সড়কে প্রতিদিন মানুষের জীবন ঝরছে, সড়কে মৃত্যুর মিছিল, রাষ্ট্র তো আসলে কারো দায়িত্ব নিচ্ছে না। আসলে আমাদের পুরো সড়ক ব্যবস্থাপনা একটা ক্যান্সারে ভুগছে, দুরারোগ্য ব্যাধি। এটা একটা অসাধু চক্রের মধ্যে পড়ে গেছে। পুরোটাই আমি মনে করি একটা রাজনৈতিক সমস্যা। আন্দোলনের পর কেটে গেছে অনেকটা সময়, তবুও পূরণ হয়নি জনমানুষের আকাঙ্ক্ষা। বাসা থেকে সড়কে নেমে সুস্থ শরীরে বাসায় ফেরার নিশ্চয়তা থাকবে, আজও এমন সড়কের আশায় বুক বেঁধে আছে সর্বস্তরের সাধারণ মানুষরা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।